দুই দিনের ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে ভারতের মাটিতে পুতিনের পা ফেলা শুরু থেকেই যেন টান টান উত্তেজনা। বিমান রানওয়েতে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। নিরাপত্তার সব দিক পর্যবেক্ষণের পর পেলেন গ্রিন সিগন্যাল। ভ্লাদিমির রানওয়েতে নামলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে রানওয়েতেই তাকে জড়িয়ে ধরলেন। এসব তো আমরা দেখলামই। তবে ভারতে এসে পুতিন যে 170 কোটি টাকার বাড়িতে থাকলেন সেটা কার জানেন? আজকে লেটস ডিসকাসে রয়েছি আমি আসাদ মল্লিক। আপনাদের আজ শোনাবো এক অসাধারণ প্রাসাদের গল্প। আসল গল্পের শুরু যাকে দিয়ে সেই হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। তার মুক্তোর খনি একটা অলিম্পিকের সুইমিং পুল অনায়াসে ভরে দিতে পারত, এমন গল্পও প্রচলিত। হায়দ্রাবাদ জুড়ে ছড়িয়ে থাকা তার প্রাসাদগুলোর গপ্পকথা লোকমুখে ঘুরত। একইভাবে তার সম্পত্তি নিয়েও নানা গুজব রটত চারদিকে। এমত অবস্থায় যখন ব্রিটিশরা ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করল, তখন মীর উসমান আলী খান এমন এক জায়গা খুঁজলেন যা তার খ্যাতির সঙ্গে মানানসই। নিজাম রাজধানীতে সাধারণ কোনো জমি চাননি। তিনি চেয়েছিলেন ভাইসরয়ের হাউসের পাশে প্রিন্সেস পার্কে একটা জমি। যদিও ব্রিটিশ সরকার এতে রাজি হয়নি, ফলে কেবল 5টা রাজ্যকে কিংসওয়ের শেষে ভাইসরয়ের হাউস থেকে 3 কিলোমিটার দূরে, অর্থাৎ জর্জ পঞ্চমের মূর্তির চারপাশে বরাদ্দ করা হয় জমি। কারা কারা জমি পায়? হায়দ্রাবাদ, বরোদা, পাটিয়ালা, জয়পুর এবং বিকানের। এই 5 রাজ্যের মধ্যে হায়দ্রাবাদ ও বরোদার গায়কোয়াড় বিখ্যাত স্থপতি এডউইন লুটিয়েন্সকে তাদের দিল্লির প্রাসাদ নকশার দায়িত্ব দেন। 21 গান স্যালুট পাওয়া হায়দ্রাবাদ চাইছিল প্রাসাদটি যেন হয় ভাইসরয়ের হাউসের মতোই জাঁকজমকপূর্ণ। উসমান আলী খানকে ব্রিটিশ ভারতে একমাত্র শাসক হিসেবে হিজ এক্সেলেন্ট হাইনেস উপাধি দেওয়া হয়েছিল। তবুও তার ইচ্ছা পূরণ হলো না। জমি বরাদ্দের শর্ত ছিল সব প্রাসাদের নকশা ব্রিটিশ সরকারের অনুমোদিত হবে। তাই লুটিয়েন্স নিজামের নির্দেশ অনুযায়ী ভাইসরয়ের হাউসের অনুকরণে প্রাসাদটা বানাননি। তবে একটি মাত্র উপাদান তিনি প্রাসাদের জন্য রাখলেন, ওই মধ্যবর্তী গম্বুজটা। হায়দ্রাবাদ হাউস প্রজাপতি আকৃতির। প্রাসাদের 2 ডানা রাস্তার সঙ্গে মিলেমিশে এক চমৎকার স্থাপত্যের রূপ দেয়। নতুন দিল্লির সব রাজকীয় প্রাসাদের মধ্যে এটি ছিল সবচেয়ে বিস্ময়কর। 1920 দশকে এই প্রাসাদ নির্মাণে ব্যয় হয় 2 লক্ষ পাউন্ড, যা আজকের অর্থাৎ 2025 সালের হিসাবে প্রায় 1.5 মিলিয়ন পাউন্ড বা 190 কোটি ভারতীয় টাকার সমান। তখনকার বিশ্বের ধনীতম মানুষ ছিলেন নিজাম, তাই ভাইসরয়ের হাউসের অনুরূপ না হলেও গৌরবে কোনো খামতি ছিল না। 36টা কক্ষ বিশিষ্ট এই প্রাসাদে কি কি আছে জানেন? একটা বিশাল চত্বর, সুন্দর কাজ করা খিলান, দানবীয় আকারের সিঁড়ি, ফায়ারপ্লেস, ফোয়ারা, আরও কত কি। ইউরোপীয় নকশায় নির্মিত হলেও এই প্রাসাদের ডিজাইনে মুঘল শৈলীর মিশ্রণ ছিল স্পষ্ট। লুটিয়েন্স এমনভাবে স্থাপত্যের সামঞ্জস্য এবং অলঙ্করণের ভারসাম্য বজায় রেখেছেন যা এটিকে জয়পুর হাউস ও পাটিয়ালা হাউসের থেকেও আলাদা মর্যাদা দিয়েছে। প্রায় 8.2 একর এলাকা জুড়ে তৈরি প্রাসাদে গম্বুজ বিশিষ্ট একটা প্রবেশদ্বার রয়েছে। ঠিক 55 ডিগ্রি কোণে প্রসারিত রয়েছে ডানা। বৃত্তাকার ফোয়ারায় রম্বস আকৃতির মার্বেল নকশা আছে। রোমের প্যান্থিয়ন এবং ফ্লোরেন্সের উফসি ভবনের স্থাপত্য থেকেও এই প্রাসাদের প্রেরণা নেওয়া হয়েছিল। প্রাসাদের যে স্নানঘর, সেটা নিয়ে লর্ড হার্ডিঞ্জ একবার মন্তব্য করেন যে বাথরুমের কক্ষগুলো ছোট, ছাদের কাছে মাত্র একটি জানালা। অদ্ভুত এক স্নান ব্যবস্থা রয়েছে যেখানে গরম এবং ঠান্ডা জল একসঙ্গে মিশত না, আবার জল সরাসরি উপর থেকে গায়েও পড়ত। 1947 স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলো ভারতীয় যুক্তরাষ্ট্রে যুক্ত হতে শুরু করে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও মুসলিম শাসিত হায়দ্রাবাদ যুক্ত হতে অস্বীকার করে। ফলে অপারেশন পোলোর মাধ্যমে 1948 রাজ্যটি অন্তর্ভুক্ত হয়। এরপর এই প্রাসাদ খুব কম ব্যবহার করা হতো। পরে সরকারিভাবে ভারত সরকারের সম্পত্তিতে এই প্রাসাদ পরিণত হয়। 1974 সালে বিদেশ মন্ত্রণালয় হায়দ্রাবাদ হাউসের দায়িত্ব নেয়। এটা হয় রাষ্ট্রপ্রধানদের আতিথেয়তার সরকারি বাসভবন। সেই দিনের রাজকীয় প্রাসাদ আজ ভারতের কূটনৈতিক আতিথেয়তার প্রাণকেন্দ্র। এই রাজকীয় অতিথিশালায় কে কে অতিথি হিসাবে এসেছে জানেন? বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, গর্ডন ব্রাউন, ভ্লাদিমির পুতিন প্রমুখ রাষ্ট্রনেতারা। যে প্রাসাদ একসময় বিশ্বের অন্যতম ধনী মানুষের ঋতুকালীন আবাস ছিল, আজ তা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপট। এমনই তথ্যবহুল খবর যদি সহজে পেতে চান, চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালের পর্দায়।